শ্রদ্ধা এবং ভক্তির প্রতীক মহাকুম্ভ নিছক মেলা নয়, এটি এমন একটি উৎসব যেখানে বিশ্বাস, প্রথা এবং হিন্দু সংস্কৃতি সঙ্গম হচ্ছে। এবছর 13ই জানুয়ারি থেকে শুরু হয়েছে মহাকুম্ভ। 144 বছর পরে মহাকুম্ভের আয়োজন হচ্ছে। 12 বছরে একবার পুণ্যকুম্ভ আয়োজিত হয়, আবার 12টি পুণ্য কুম্ভের পরে আয়োজিত হয় মহাকুম্ভের, অর্থাৎ 144 বছরে একবার মহাকুম্ভের আয়োজন করা হয়। প্রয়াগরাজে মহাকুম্ভের আয়োজন হয়, তবে এটি নতুন নয়, বরং মহাকুম্ভের ইতিহাস বহু বছরের পুরানো। মহাকুম্ভের সঙ্গে সম্পর্কযুক্ত নানান রহস্য আমাদের ধর্মগ্রন্থেই লুকিয়ে রয়েছে। এমনই কিছু রহস্য আজকে আপনাদের সামনে তুলে ধরব। পাশাপাশি কবে এবং কোথায় মহাকুম্ভের আয়োজন হয়েছিল তাও এই ভিডিওতে আমরা আপনাদের সামনে তুলে ধরব। তো কিছু কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী সত্যযুগ থেকেই এই মেলা আয়োজিত হয়ে আসছে, তবে কোনো পুরাণে এ সম্পর্কে স্পষ্টভাবে কিছু উল্লেখ পাওয়া যায়নি। কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী মহাকুম্ভের ইতিহাস 850 বছরেরও বেশি পুরানো। আদি শঙ্করাচার্য মহাকুম্ভের সূচনা করেছিলেন। আবার এও প্রচলিত রয়েছে যে সমুদ্র মন্থনের পর থেকেই মহাকুম্ভের আয়োজন করা হয়ে আসছে। আবার কোনো বিদ্বানের মতামত অনুযায়ী গুপ্তযুগ থেকে এর সূচনা হয়। তবে সম্রাট হর্ষবর্ধনের শাসনকালে কুম্ভমেলার আয়োজনে স্পষ্ট প্রমাণ পাওয়া যায়। তারপরেই শঙ্করাচার্য এবং তার শিষ্যরা সন্ন্যাসী আখড়ার জন্য সঙ্গম তীরে শাহী স্নানের ব্যবস্থা করেন। তবে ঐতিহাসিক সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মনে করা হয় যে রাজা হর্ষবর্ধনের শাসনকালে কুম্ভের আয়োজন করা হয়েছিল। চীনা পরিব্রাজক হিউয়েনসাং ভারতে যাত্রার পরে নিজের গ্রন্থে কুম্ভ মেলার আয়োজনের উল্লেখ করেন। এর পাশাপাশি রাজা হর্ষবর্ধনের উল্লেখ করেন তিনি। হিউয়েনসাংয়ের নিজের গ্রন্থে এও উল্লেখ করেন যে রাজা হর্ষবর্ধন প্রতি 5 বছরে নদীর সঙ্গমে এক বিশাল আয়োজন করতেন এবং দরিদ্র এবং ধার্মিক জনগণের উদ্দেশ্যে নিজের সমস্ত রাজকোষ দান করে দিতেন। এছাড়া শিবপুরাণ, মৎস্যপুরাণ, পদ্মপুরাণ এবং ভবিষ্য পুরাণ সহ বিভিন্ন পুরাণে সমুদ্র মন্থনের উল্লেখ রয়েছে। পৌরাণিক কাহিনী অনুযায়ী সমুদ্র মন্থনের সময় অমৃত কলস উঠে এলে তার লাভের জন্য দেবতা এবং রাক্ষসদের মধ্যে সংঘর্ষ বাধে। এই সংঘর্ষ কম করার জন্য বিষ্ণু মোহিনী অবতার নেন। এরপরে দেব এবং দানবের মধ্যে সংঘর্ষ বৃদ্ধি পেলে ইন্দ্রের পুত্র জয়ন্তের হাতে সেই কলস তুলে ধরা হয়। কাকের রূপ ধারণ করে রাক্ষসদের কাছ থেকে অমৃত কলস ছিনিয়ে উড়ে যাচ্ছিলেন জয়ন্ত। এ সময় কলস থেকে কয়েক ফোঁটা অমৃত প্রয়াগরাজ, উজ্জয়িন, হরিদ্বার এবং নাসিকে পড়ে যায়। সেখান থেকেই এই অমৃতের ফোঁটা পড়ে এবং যেই 4 স্থানে এই অমৃতের ফোঁটা পড়েছে সেখানেই কুম্ভ মেলার আয়োজন করা হয়। এই কুম্ভ মেলার কিন্তু আরও অনেক রহস্য রয়েছে। জয়ন্ত কাকরূপে অমৃত কলস নিয়ে যাওয়ার সময় তার মুখে কয়েক ফোঁটা অমৃত লেগে যায়। এ কারণে কাকের আয়ু দীর্ঘ হয়। কথিত আছে যে কাকের মৃত্যু সাধারণত দুর্ঘটনার কারণেই হয়ে থাকে। জয়ন্ত যখন অমৃত কলস নিয়ে পালাচ্ছিল তখন কয়েক ফোঁটা অমৃত প্রয়াগরাজ, উজ্জয়িন, হরিদ্বার এবং নাসিকে পড়ে। এই কারণে এই সমস্ত স্থানে কুম্ভ আয়োজিত হয়। আবার এমনও বলা হয় যে কয়েক ফোঁটা অমৃত দুব্বা ঘাসে পড়ে, তাই দুব্বাকে পবিত্র বলে মনে করা হয়। এই পবিত্র ঘাস গণেশকে নিবেদন করা হয়ে থাকে। তো এখন আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে যে কেন প্রয়াগরাজে আয়োজিত হয় মহাকুম্ভ। প্রয়াগরাজে আয়োজিত মহাকুম্ভের কিন্তু বিশেষ মাহাত্ম্য রয়েছে। এখানে 3টি পবিত্র নদী গঙ্গা, যমুনা এবং সরস্বতীর সঙ্গম হয়, যে কারণে এই স্থানের মাহাত্ম্য অধিক। উল্লেখ্য যে সরস্বতী নদী বিলুপ্ত হয়েছে, কিন্তু সেটি ধরাতলে আজও উপস্থিত। প্রচলিত বিশ্বাস অনুযায়ী যে ব্যক্তি এই 3 নদীর সঙ্গমে শাহী স্নান করে তারা মোক্ষ লাভ করে থাকে। তাই এই সময় কুম্ভস্থানের জন্য লক্ষ লক্ষ ভক্তের আগমন হয়। এই কুম্ভস্থানের কিন্তু বিশেষ মাহাত্ম্য রয়েছে। ত্রিবেণী সঙ্গম অর্থাৎ গঙ্গা, যমুনা এবং সরস্বতী এই 3 পবিত্র নদীর সঙ্গম স্থলে মাঘ মাস এবং কুম্ভস্নানের স্নান, জপ, পাঠ এবং দান করার বিশেষ মাহাত্ম্য বর্ণিত রয়েছে।
বিধি মেনে মাঘ মাসে স্নান করা পবিত্র কর্মের তালিকা পড়ে, পাশাপাশি এর দ্বারা পাপ ক্ষয়ও সম্ভব হয়। মাঘ মাসের কুম্ভ উপলক্ষে প্রয়াগরাজে ব্যক্তি 3 দিন নিয়ম মেনে স্নান করলে 1 সহস্র অশ্বমেধ যজ্ঞ করার সমান পুণ্যফল লাভ করা যায়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী মহাকুম্ভের সময় সঙ্গমে স্নান করলে আত্মার বন্ধন থেকে মুক্ত লাভ করা যায় এবং ব্যক্তি মোক্ষ লাভ করে।